হ্যাঁ ম্যাম, রেকর্ডিং অন হয়েছে, শুরু করুন। স্যার, ক্লাস কি হবে না?
আজকে সম্ভবত আমার নেটওয়ার্ক সমস্যা, এটা কখন ডিসকানেক্ট হয়ে গেছে নিজেই বলতে পারবো না। কোন জায়গায় ছিলাম? ম্যাম থেকেই তো ডিসকানেক্ট হয়ে গেছে। কতক্ষণ থেকে? প্রথম থেকেই? জি জি ম্যাম, আপনি যখন বললেন যে রেকর্ডিং দেন ওই এর পরে থেকেই তো ডিসকানেক্ট। ও আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেটের প্রবলেমের কারণে আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। কোনো সমস্যা হলে আমাকে ওখান থেকে জানিয়ে দিবেন। কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যায়। জি। আজকের সাবজেক্টটি হচ্ছে ইপিকাক, অর্থাৎ ইপিকা কুহানকা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইপিকাক। ইপিকাকের কমন নেম হচ্ছে ইপিকাক রোড। এটা কিংডম হচ্ছে প্ল্যান্টস, অর্থাৎ এক প্রকার গাছ থেকে এটা হয়। স্টেজ হচ্ছে অ্যাকুইড, এটা সাইড হচ্ছে রাইট সাইড। মায়াজম হচ্ছে সোরিক এবং টিউবারকুলার। এর থার্মাল স্টেট হচ্ছে চিলি এবং এমবি থার্মাল, অর্থাৎ শীত কাতরও হতে পারে এবং উভয় কাতরও হতে পারে। এর অ্যাকশন হচ্ছে নো পলিক্রেস্ট, অর্থাৎ এটা পলিক্রেস্ট মেডিসিন না, অ্যাকুইড যেহেতু, এটা পলিক্রেস্ট না। থার্স্ট হচ্ছে থার্স্টি, থার্স্টলেস। অ্যাপিটাইট রিডিউস, সেন্সিটিভিটি লো, হাই। এবং টাইম ফেস হচ্ছে মর্নিং, আফটারনুন, ফরনুন, ইভিনিং এট নাইট। এটা হচ্ছে ইপিকা কুহানকার গাছটি। যে প্ল্যান্টস থেকে ইপিকা কুহানকা তৈরি করা হয়, এটা হচ্ছে সেই প্ল্যান্টটি। দেখা যাচ্ছে অনেক সময় প্ল্যান্ট কেনা থাকলে আমরা যারা একটু অনেকে প্রকৃতি প্রেমী আছে বা একটু গাছ নিয়ে রিচার্জ করেন, গাছকে ভালোবাসেন, তারা কিন্তু অনেক সময় দেখলে কিন্তু কিনে ফেলতে পারে যেটা ইপিকা ইপিকার গাছ, এবং এখান থেকে ইপিকা মেডিসিনটি তৈরি করা যায়। তো যাই হোক, আমি এবার আসি মূল আলোচনায়, যে ইপিকাক মেডিসিনটির কজেস বা এফএনজিটা কোথায়, অর্থাৎ কোন জায়গাতে সব থেকে বেশি আমরা এফএনজি দিব ইপিকাক কোয়ান্টার। যেমন এটা দেখেন, অল ইফেক্টস অফ ভ্যাকসিনেশন, reserved discuss injuries, suppressed eruption, abuse of quinine, opium and arsenic। অর্থাৎ যদি কারো স্কিন ইরাপশন থাকে বা টিকা দেওয়া থাকে, অপিয়াম, কুইনাইন, অনেক সময় দেখা যায় ম্যালেরিয়া রোগীদের ক্ষেত্রে আমরা কুইনাইন ব্যবহার করে থাকি বা অনেক ডাক্তাররা কুইনাইন দিয়ে থাকেন। এই কুইনাইন অপব্যবহার করার ক্ষেত্রে, অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হলে, কিংবা ওপিয়াম, আর্সেনিক, এগুলোকে দূর করার ক্ষেত্রে সাধারণত এই ইপিকাকটা খুব ভালো কাজ করে, ইপিকাক রেমেডিটা খুব ভালো কাজ করে। এবার আমি আসি মডালিটিস, অর্থাৎ কোন সময় ইপিকাকের রোগীদের বৃদ্ধি বা হ্রাস হয়। সাধারণত বৃদ্ধি হয় পিরিয়ডিক্যালি, moist warm winds from vial, lying down, slightest motion, overeating, candy, fruits, rising, salad, lemon peel, bird's leg, cook mixed of rice food, warmth and warm down। অর্থাৎ যে কোনো একটা পিরিয়ডিক্যালি সময় হালকা ভেজা উষ্ণ আবহাওয়ায়, তারপরে শুয়ে থাকলে, হালকা মোশনে, হালকা যদি হাঁটাচলা করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে খাবার খেলে, ক্যান্ডি, চকলেট, ফল, তারপরে সালাদ, সালাদ জাতীয় খাবার বা লেমন জাতীয় খাবার, মানে লেবুর রস থেকে যে ধরনের খাবার হয় সেগুলো, হ্যাঁ, এই ধরনের। এবং পক মিক্স, যেটাকে আমরা বলি যে শকুনের মাংস, যদি কখনো সেটা খাবার দিয়ে রান্না করা হয়, মানে ফুড রাইস দিয়ে রান্না করা হয় আর কি, মিক্স করা হয়, এই ধরনের খাবার খেলে, খুব উষ্ণ গরম খাবার খেলে বা ড্যাম্প ওয়েদারে, এই ধরনের খাবারে সাধারণত ইপিকাকের পেশেন্টদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এবার আমি আসি এর হ্রাস। হ্রাসটা হচ্ছে খোলা হাওয়ায়, অর্থাৎ খোলা আবহাওয়া ইপিকাকের পেশেন্টেরা বেটার ফিল করে, রেস্টে ভালো থাকে, প্রেসারে ভালো থাকে। ক্লোজ আইজ এন্ড কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ যদি সে চোখটাকে বন্ধ করে থাকে তাহলে ইপিকাকের পেশেন্টেরা খুব বেটার ফিল করে, এবং সাথে কি কোল্ড ড্রিঙ্কস, অর্থাৎ ঠান্ডা ড্রিঙ্কস পান করলে এরা বেটার ফিল করে।
এবার আমি আসি ইপিকা কুহানকার একদম মানে মূল কথাটুকুকে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা। প্রথম যে প্রক্রিয়া, অর্থাৎ এক কথাতে যাকে আমরা ইপিকাকে চিনবো, সেটা হচ্ছে nausea and vomiting not relieved by vomiting, migraine with several nausea and vomiting, tongue remarkable clean with restlessness, wetting cough and periodically। অর্থাৎ দেখা যাচ্ছে যে যাদের বমি বমি এবং বমি বমি ভাব, কিন্তু বমি করার পরেও সেই বমি বমি ভাবটা রিলিফ পাচ্ছে না, একদম মেন কথা একটু চিন্তা করি আমরা, এই কথাটুকু কিন্তু পুরাটা প্রেজেন্টেশন জুড়েই হবে। শুধু একটু কোথায় কোন কোন লক্ষণ অনুযায়ী গুলো আমরা বলবো। আমি বলি যে প্রত্যেকটা মেডিসিনে কিন্তু নির্দিষ্ট কিছু টিপ অফ দ্য সিমটম থাকে, যে সিমটম গুলোর উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি। এক কথায় যদি প্রকাশ করা হয়, সেই কথা থেকে আমি বলতেছি যে নসিয়া এবং ভমিটিং থাকবে, কিন্তু ভমিটিংটা যদি করাও হয়, মানে বমি করলেও কিন্তু তার এই বমি বমি ভাবটা কিন্তু কখনোই রিলিফ পায় না। এবং কি মাইগ্রেন পেন, হ্যাঁ, এবং সেভারেল নোসে দেখা যাচ্ছে প্রচন্ড মাইগ্রেনে ব্যথা ব্যথা হইতে হইতে সে একদম মানে বমি করে ফেলতেছে বা বমি বমি ভাব লাগতেছে, এই ক্ষেত্রে কিন্তু ইপিকা খুব ভালো একটা রেমেডি। আর একটা বিষয় হচ্ছে ইপিকাকে জিহ্বা কিন্তু সব সময় ক্লিন থাকবে, একদম পরিষ্কার থাকবে, সাথে যদি তার পিপাসাহীন থাকে এবং কফ থাকে, হ্যাঁ, রেটিং কফ কফ থাকবে এবং পিরিয়ডিক্যালি ঘন ঘন বারবার বারবার সেটা ঘুরে আসবে। এই কয়েকটা মার্ক তাহলে হইতেছে ইপিকাকের একদম টিপ অফ দা সিমটম। এবার আমি আসি গাইডিং সিমটম, অর্থাৎ কি কি সিমটম গুলো ইপিকাকের মধ্যে আছে, ওভারঅল কনস্টিটিউশন আমরা ইপিকাকে কি কি পাই। ইটাস সিপলি এন্ড নিউমোনিয়াস, মানে এটা আমি বলি, সেটা হচ্ছে নার্ভের যদি কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম যেটাকে ডিস্টার্ব করা হয়, বা রেসপিরেটরিতে কোনো সিস্টেমে বমি বমি ভাব, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ইপিকা খুব ভালো কাজ করে। স্পেশালি আরো বেশি ইন্ডিকেট করে যে ধরনের চিলড্রেনরা যারা একটু অ্যাডাল্টস হওয়ার পরে দেখা যাচ্ছে যে ফ্ল্যাবি হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে, এবং তাদের খুব দ্রুত তারা মানে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে, যেটা আমরা বলি ক্যাসেস কোল্ড ভেরি ইজি, হ্যাঁ, খুব দ্রুত ঠান্ডা হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে যে কোনো ওয়েদারে তাদের ঠান্ডা লাগতেছে, একটু ওয়ার্ম একটু গরম থেকে তাদের ঠান্ডা লাগতেছে, আবার দেখা যায় একটু ভেজা আর্দ্র ওয়েদার থেকে তাদের ঠান্ডা লাগতেছে। তাহলে এই ধরনের মানে চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইপিকা খুব ভালো একটা রেমেডি। মোস্ট অফ দ্য অ্যাকুইট কমপ্লেইন্টস কমিউনিকেটস উইথ নসিয়া। দেখা যাচ্ছে যতগুলি অ্যাকুইট গ্রুপ কমপ্লেইন নিয়ে আসবে কোনো পেশেন্ট, তার সাথে প্রধান সমস্যা থাকবে যে তার বমি বমি ভাব। নসিয়া মানে বমি বমি ভাব, ভমিটিং মানে বমি করা, নসিয়াটা হচ্ছে বমি বমি ভাব। পেশেন্ট বলবে যে কোনো কমপ্লেইনের সাথে যে আমার মাথা ঘোরা নেই, বমি বমি ভাব, আমার পেট ব্যথা, বমি বমি ভাব, আমি প্রেগনেন্সি অবস্থা, বমি বমি ভাব, যেটাই থাকবে তার সাথে প্রধান কমপ্লেইনটা থাকবে হচ্ছে যে তার বমি বমি ভাব থাকবে, বমি বমি ভাব থাকবে। Nausea constant, continuous and precise without vomiting. Nausea একদম চলতে, বমি বমি ভাবটা একটা চলতেই থাকবে, কিন্তু বমি করলে সে থেকে রিলিফ পাবে না, এবং তার শ্বাসলেস থাকবে, এবং কোনো ড্রাগ নিলেও দেখা যাবে যে তার ভিতরে যে কফিং ভাবটা সেটা সহজে দূর হবে না, যেটা ফার্স্টের আমি পয়েন্টে করে দিলাম। তারপর আরো কি কি আছে, তার হেমোরেজ হবে, হেমোরেজটা হবে তার ব্রাইট রেড কালার। আর এটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তার ওভারঅল বডি, হ্যাঁ, যখন অরফিস থেকে তার রেড কালারটা পড়তে পারে। অরফিসটা কি, যে কোনো ধরো শরীরের যে বডিগুলোতে আমরা ছিদ্রযুক্ত পাই, যেমন নাক দিয়ে, চোখের ছিদ্র দিয়ে, পায়ের পথে ছিদ্র দিয়ে, ভেজাইনা দিয়ে, ইভেন কি লোমকূপ দিয়ে, হ্যাঁ, এগুলোর সাথে অরফিস বলা হয়। এই অরফিসে দিয়ে সাধারণত তার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, হেমোরেজ হওয়ার থাকে প্রফিউজ, এবং সেটা কি ব্রাইট রেড কালারের তার ব্লিডিংটা হবে। আরেকটা আসে যে তার ডিসচার্জটা হবে ফোমি এন্ড প্রফিউজ, তার যে ডিসচার্জ বের হবে সেটা যে কোনো ডিসচার্জ হোক, তার থুতু হতে পারে, তার মাসিক সংক্রান্ত ডিসচার্জ হতে পারে, তার ঠান্ডা সংক্রান্ত হতে পারে, যে ডিসচার্জটা হোক সেটা হবে ফোমের মতো, হ্যাঁ, ফোমি, এবং প্রচুর পরিমাণের হবে, প্রচুর পরিমাণে হবে, এবং সাথে কি থাকবে, তার কনভালশন থাকবে। তারপরে যদি কোনো সাপ্রেসড ইরাপশন, অর্থাৎ স্কিনে যদি কোনো ধরনের সাপ্রেসড কোনো কিছু থাকে, এবং সাথে কি উইপিং কফ, ওই যে হুপিং কফ যেটাকে আমরা বলি, যে সাই 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 একটা আওয়াজ, এই যে একটা কফ তার ভিতরে থাকবে। এবার আমরা আসি হেড, অর্থাৎ ইপিকা কুহানকার মাথায় কি ধরনের লক্ষণ থাকলে
আমরা বুঝতে পারবো যে এটি ইপিকাকের পেশেন্ট। হেড হচ্ছে যে তার স্কাল, একদম সে ফিল করবে যে তার মাথার যে একদম তালুটা আছে, যেটা আমরা চাঁদি বলি, সেটা মনে হয় কোনো কিছু দিয়ে চলটা উঠতেছে এবং একদম ব্রুইস্ট একটা পেন, মনে হচ্ছে যে একদম ফেটে যাচ্ছে ব্যথায়, এরকম একটা ব্যথা অনুভব করবে। এবং এটা কি হবে, ব্যথাটা, এই পেইনটা এক্সটেন্ডেড করে দাঁত পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, দাঁত এবং জিহ্বার চতুর্দিক পর্যন্ত এই ব্যথাটা চলে যাবে। মাথায় ব্যথাটা জিহ্বা, মুখে যদি কোনো পেশেন্ট বলে যে আমার মাথা তালুতে ব্যথা এবং ব্যথাটা একদম মনে হয় যে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এবং ব্যথাটা এত পরিমাণের হয় যে এই ব্যথাটা আমার একদম দাঁতের মধ্যে গিয়ে জিহ্বার চতুর্দিকে, হ্যাঁ, রোট অফ টাং, মানে টাংকে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে সেটা ইপিকাকের পেশেন্ট। এবার আমি আসি আই, অর্থাৎ তার চোখ কেমন হবে। 1 মিনিট, আমি একটু একটা ফোন রিসিভ করে নেব। জি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু অনলাইনে আছি, একটু দ্রুত বলেন। আমি লাইভ। জি হ্যাঁ, আমি চিনতে পারছি আপনাকে, আপনি একটু দ্রুত বলেন, আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে আছি। হ্যাঁ, আমি পরে ফোন দিচ্ছি, ক্লাস শেষ করে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। চোখে দুঃখিত, একটা পেশেন্ট ফোন দিছিল বারবার, যার জন্য আমাকে একটু কথা বলতে হয়েছে। চোখের ক্ষেত্রে কি হবে, চোখটা হইতেছে তার রেড কালার হয়ে যাবে, এবং কনজাংটিভিটিস আমরা যেটাকে বলি, চোখের চতুর্দিকে ফুলে যায়, লাল হয়ে যায়, চুলকায়, যেটাকে কনজাংটিভিটিস বলে। এই কনজাংটিভিটিস এর ক্ষেত্রে কিন্তু ইপিকা কিন্তু খুব ভালো একটা রেমেডি। এবং সেটা হবে কি যে তার তার যে এই যে চোখের যে একটা কাছের জিনিস, এটা তার দেখতে খুব মানে কষ্ট হবে আর কি। হ্যাঁ, তো কাছের জিনিসগুলো সে দেখতে পারবে না, এবং চোখের ভিতরে যে স্টেট অফ ভিশন কনস্ট্যান্টলি চেঞ্জিং, দেখা যাচ্ছে যে তার চোখের যে ভিশনটা, হ্যাঁ, এটা তার চেঞ্জিং হবে, ঘন 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 পরিবর্তন হবে, ঘন ঘন পরিবর্তন হবে। এবং সে কি করবে, কোনো যে মুভিং অবজেক্ট গুলি যদি দেখতে চায় তাহলে তার বই বই ভাব লাগে, মানে দেখা যাচ্ছে যে কোনো বস্তু একটু মুভ করছে, ঘুরছে, এখান থেকে ওখান থেকে যাচ্ছে কোনো বস্তু, হয়তো সেটা টিভিতে দেখা বা কোনো কিছু দেখা, এটা দেখতে গেলে তার বই বই ভাব লাগবে। যদি তাকায় থাকলে, যে কোনো অবজেক্টের দিকে তাকায় থাকলে তার বই বই ভাব লাগবে। তাই এটা কিন্তু একটা খুব মানে আনকমন, এবং আমি বলবো যে খুব মানে আহ প্রয়োজনীয় কিন্তু একটা লক্ষণ যেটা আমরা পেলাম। তার নোজ কি হবে, কোরাইজা উইথ স্টপ এর নোজ এন্ড নসিয়া এন্ড এপিস্টেক্সিস, তার নাক বন্ধ থাকবে এবং সাথে তার ওই ওই ভাব থাকবে, নোজ থেকে নেজালস মানে ই পড়বে, ওই যে কি বলে, ওই যে ডিসচার্জ বের হবে, এবং সাথে তার এপিস্টেক্সিস অর্থাৎ নাক দিয়ে ব্লাড আসা, এই সমস্যা তার মধ্যে থাকবে। জিআইটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকে কি হবে, তার টাং ইউজুয়ালি ক্লিন অর রেড, পয়েন্টেড টাং অর স্লাইটলি ক্লটেড। দেখা যাচ্ছে যে তার যে জিহ্বাটা, এটা ইউজুয়ালি প্রত্যেকটা ইপিকাকে প্রথম এবং প্রধান লক্ষণটাই হচ্ছে তার জিহ্বা কিন্তু ক্লিন থাকবে, এবং ক্লিন থাকা অবস্থাতে যত ধরনের সমস্যা থাকুক, যদি বমি বমি ভাবটা সাথে থাকে, তাহলে কিন্তু আমরা ইপিকাকের কথা অবশ্যই চিন্তা করব। এবং তার পয়েন্টিং মানে জিহ্বার চতুর্দিকে ভিতরে পরিষ্কার, কিন্তু সাইড দিয়ে একটু হালকা ক্লোটেড থাকতে পারে। হ্যাঁ, পয়েন্টিং দিয়ে হালকা একটু ক্লোটেড থাকতে পারে। নসিয়া উইথ প্রফিউজ স্যালাইভা, তার বমি বমি ভাব লাগবে এবং সাথে জিহ্বাতে প্রচুর স্যালাইভেশন জমবে, এবং বমির কালারটা হবে সাদা, মিউকাস জড়ো থাকবে এবং প্রচুর পরিমাণের হবে, সাদা থাকবে, একটু গ্লেরি কালার, এবং এবং প্রচুর পরিমাণে হবে তার বমি। এবং বমি তো অনেক সময় রক্ত থাকতে পারে, এবং দেখা যাচ্ছে যে যদি বাইল থাকে অর্থাৎ তিক্তা তিক্তা বমি, সে বলবে তিক্তা তিক্তা বমি, এবং যে ধরনের খাবার খাচ্ছে, হ্যাঁ, খাদ্য, ওই ওই খাবারটাই হয়তো তার মধ্যে বমিতে চলে আসতেছে। এবং সে যদি মানে বমি করেও তারপরেও কিন্তু তার এই বমিটা থেকে সে রিলিফ পাচ্ছে না, তাহলে বমি খুব ভালো একটা মেডিসিন কিন্তু এই ইপিকাক ওখানকার। হ্যাঁ, ওটস ফ্রম স্টপ ইট এন্ড টবাকো, এবং সাথে যদি সে সময় ওটস ফ্রম স্টপিং অফ টবাকো মানে টবাকো তামাক জাতীয় খাবার খায়, তাহলে কিন্তু তার অবস্থাটা আরো বেশি খারাপ পজিশনে চলে যায়।
ভমিটিং অফ প্রেগন্যান্সি অবস্থায় তার ভমিটিং বাড়ে এবং দেখা যায় যে তার স্টমাক থেকে এক ধরনের ফিলস হয় যে তার মানে পেট মনে হয় কোথাও হ্যাং হয়ে গেছে, হ্যাঁ, মানে মনে আটকে আছে কোথাও বা স্থির হয়ে আছে, এরকম একটা টেন্ডেন্সি তার ভিতরে কাজ করে। মিষ্টি খাওয়ার প্রতি তার প্রচুর পরিমাণ অদম্য ইচ্ছা থাকে এবং দেখা যায় যে যে কোনো ধরনের খাবারের প্রতি তার অ্যাভারশন চলে আসে, অর্থাৎ তৃষ্ণা চলে আসে, কিন্তু মিষ্টি খাওয়ার প্রতি তার একটা ক্রেভিং চলে আসে, হ্যাঁ। এবং দেখা যায় যে বেশিরভাগ সময় যেটা যার ডিসেন্ট্রি হয় এবং যেটা টিনেজ মাস মানে কি কুণ্ঠন দেয়, হ্যাঁ, তার যদি হয় ডিসেন্ট্রি হয় তাহলে সে টয়লেট করার সময় কুণ্ঠন দিবে, কুদ দিবে, যেটাকে বলে কুদ দিয়ে টয়লেট করবে এবং স্টেইন দিবে, মানে চাপ দিবে, পেইন হবে এবং পেইনটা সরি পেইন হবে, হ্যাঁ। এবং এটা হইতেছে কি হালকা পরিমাণে তার একটু পানি পিপাসা থাকবে, এই যে মানে তাহলে পেটে তাহলে আমরা ডিসেন্ট্রিতে কি পাচ্ছি যে তার টয়লেট হবে, কুণ্ঠন দিবে, পেইন হবে এবং সাথে তার পানি পিপাসা থাকবে। আর পেইনটা সাধারণত কি হবে, স্কুইজিং মানে হচ্ছে আপনার মুচড়ানো, হ্যাঁ, ব্যথাটা মুচড়ানো। সাধারণত এই পিকআপ কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো একটা রেমেডি। বাচ্চারা যখন যে ধরনের বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে বমি করতেছে, চাকচাক বমি, পেটের ভিতরে তার মানে যে পেট মুচড়ানোর কারণে সে কান্না করতেছে, জিহ্বাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমরা বাচ্চাদের সাধারণত এই পিকআপটা দিয়ে থাকি। ফ্লাটুনেস হবে এবং কাটিং পলিক অ্যাবাউট আম্বলিকাস, এক্সটেন্ডিং টুয়ার্ডস ইউটেরাস, দেখা যাচ্ছে যে তার অধবায়ু যাচ্ছে এবং তার পেটে মনে হচ্ছে যে আম্বলিকাস রিজনটা অর্থাৎ নাভির রিজনটাতে মনে হচ্ছে যে একদম কেটে ফেলার মতো একটা ব্যথা, এবং সেই ব্যথাটা ইউটেরাস পর্যন্ত চলে যাবে। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তাহলে এটা যে মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস পর্যন্ত সে ফিল করবে ইউটেরাস পর্যন্ত চলে গেছে। তার স্টুল, তার টয়লেটটা কি হবে, গ্রিন কালার হবে, মিউকাস যাবে, রক্ত যাবে এবং ফুম এর মতো হবে, স্লিমি আঠালো হবে এবং লাইট ফ্লোদি, হ্যাঁ, এবং কি হবে লাইট ফ্লোদি মানে ফ্লোদির মতো হবে আর কি, স্লিমি আঠালো হবে, তারপরে একটু ব্লাড যাবে, মিউকাস যাবে সাথে, এবং কালারটা হবে গ্রিস কালার হবে। এবং দেখা যায় ডিসেন্ট্রি, এবং ডিসেন্ট্রিতে কি হবে, দেখা যাচ্ছে যে কোল্ড নাইট আফটার হট ডে, ঠান্ডা রাত্রিতে এবং হট সরি আমি একটু গলায় আচ্ছা নর্তন লোক, তারপরে বমি ভাব এবং বারবার বমি ঘুরে আসা, বমি ঘুরলেও রিলিফ পাওয়া যাচ্ছে না, আবার একটা কাটিং পেইন তার আছে অ্যাবডোমিনের চতুর্দিকে, বিশেষ করে রাইট সাইডে, লেফট টু রাইট সাইডে। এবং দেখা যায় যে এই বমি ভাবের জন্য তার কিন্তু ওই যে ব্রেস্টেও কিন্তু এক ধরনের একটা মানে পেইন সে অনুভব করে এই ভমিটিং থেকে স্টুল পাস করার সময়। এবার আসে ফিমেল জেনিটালিয়া, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই পিকআপটা কিভাবে কাজ করে। ইউটেরাস হেমোরাইজ, প্রফিউজ ব্লিডিং, হ্যাঁ, এবং রুশিস উইথ নসিয়া, ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি। ইউটেরাইন যদি কারো হেমোরাইজ হতো, দেখা যায় যে তার মাসিক নাই বা ঋতুস্রাব নাই, কিন্তু ইউটেরাইন থেকে ব্লিডিং হচ্ছে এবং সেটা প্রচুর পরিমাণে হচ্ছে, ব্রাইট কালার হচ্ছে এবং রুশিস মানে কি যে একদম ফিনকির মতো হয়ে তার মানে ব্লাড আসতেছে এবং সাথে তার বমি ভাব আছে। বমিটা কিন্তু থাকবে, বমিটা না থাকলে কিন্তু এই পিকআপ কিন্তু কল্পনা করা যাবে না, সাথে বমি ভাব আছে। এবং দেখা যায় যে অনেক প্রেগনেন্সি মহিলারা কিন্তু আমাদের কাছে আসে, যারা বলে যে আমার প্রচুর বমি হয় এবং বমির কারণে আমি কোনো কিছু খেতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিকআপ গ্রহণটা ভালো একটা রেমেডি। এবার আমি আসি রেসপিরেটরি সিস্টেমে। রেসপিরেটরি সিস্টেমে হতেছে কফ ড্রাই, মানে তার কফটা খুব ড্রাই থাকবে এবং ইট ইজ স্পাজমোটিক এবং কনস্ট্রাক্টিং অ্যাজমাটিক ইনক্রিজড এন্ড ভায়োলেন্ট উইথ এভরি ব্রেথ, অর্থাৎ তার যে নিঃশ্বাস যে নিচ্ছে, নিঃশ্বাস নেওয়াটা তার একটু কষ্টকর হয়ে ওঠে, কারণ এটা খিচুনি হয়, কফটা ড্রাই থাকে, অ্যাজমাটিক হাঁপানি থাকে এবং সেটা দেখা যাচ্ছে যে ভায়োলেন্ট, তার মানে একটা দেখা দেয়, এই দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, তার প্রত্যেকটা নিঃশ্বাস এরকম একটা সে ফিল করে।
মিউকাস এন্ড যাদের, এবং কি শুধু তাই না, যাদের যে ব্রঙ্কাইটস আছে, অনেক সময় দেখা যায় যে ফুসফুসে ব্রঙ্কাইটস থাকে, ব্রঙ্কাইটসের কারণে অনেকে যারা নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না, যাদের কফ থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইপিকা কোহানটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। সেটেন সাফোকেশন অফ মিউকাস, দেখা যায় মিউকাসের কারণে সে সাফোকেশন ফিল করছে, মানে কি দম আটকে যাচ্ছে। ডিসপেনিয়া অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, ঘুমের মধ্যে যাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কন্ট্রাকশন অফ চেস্ট, মনে হয় যে একদম বুকটাকে কে যেন চেপে ধরে আছে। সাথে অ্যাজমা এবং ইয়ারলি অ্যাটাক এন্ড শর্টনেস অফ ব্রেদিং, দেখা যাচ্ছে যে তার নিঃশ্বাসটা খাটো খাটো হয়ে আসছে। সে বলবে যে আমার নিঃশ্বাসটা মনে হয় কেমন জানি একটু খাটো খাটো হয়ে আসছে, মনে হয় অ্যাটাক করছে, এরকম একটা পজিশন এই থাকে আর কি। তারপরে আছে তার বুকে এটা টপিক, আচ্ছা, তার বুকে একটা মনে হয়েছে যে এক ধরনের মানে কি বলবো, সিম ফুল অফ ফ্ল্যাগিং, মানে এক ধরনের ই দিয়ে পরিপূর্ণ করা জেমের মতো আর কি, যেটা হইতেছে তার কফ উঠলেও কিন্তু সে জেমটা তার মধ্যে কমতেছে না, মানে বুকের ভিতরে একটা অস্বস্তিকর ভাব আর কি। হ্যাঁ, এবং হুপিং কফ থাকবে, এবং মুখে দেখা যায় অনেক সময় নাক দিয়ে ব্লাডও আসতে পারে, এবং মুখ দিয়েও ব্লাড আসতে পারে। নাক দিয়ে ব্লাড বা মুখ দিয়ে ব্লাড আসতেছে, সাফোকেশন ফিল করতেছে। এবং বাচ্চারা কি করতেছে, বাচ্চারা নিঃশ্বাস নিতে পারছে না, হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারছে না, যার কারণে সে পেল হয়ে যাচ্ছে, তার চোখ ব্লু হয়ে যাচ্ছে, ভমিটিং এর সাথে মিউকাস বের হয়ে আসছে, এবং ব্লিডিং হচ্ছে, লাঞ্চের ব্লিডিং হচ্ছে, হেমাটোসিস হচ্ছে। এ ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত রেসপিরেটরি ক্ষেত্রে আমরা ইপিকাকের কথা চিন্তা করব। ভায়োলেন্ট ডিসপেনেরিয়া উইথ সিজিং এন্ড অ্যাংজাইটি উইথ স্টমাক হর্সনেস, গলা ভেঙে যাবে, স্পেশালি এন্ড এট দ্য এন্ড অফ কোল্ড, মানে শীতের শেষের দিকে গলা ভেঙে যাবে। হ্যাঁ, শীতের শেষে গলা ভেঙে যাবে, লোস হবে গলা। ওকে, তারপরে কি তার কনভালশন থাকবে, খিচুড়ি থাকবে, সাথে হুপিং কফ থাকবে, সাপ্রেসড এজমা, এবং ইনক্রিজেবল ফুড, ইনডাইজেশন ফুড, মানে যে খাবারগুলি সঠিকভাবে ডাইজেশন হয় না আর কি, যে খাবারগুলি খেলে হয়তো টয়লেট সমস্যা হয়, এই ধরনের খাবার খেলে তার কনভার্সন হবে, খিচুড়ি হবে। এইবার আমরা আসি জ্বরের ক্ষেত্রে, যেহেতু ইপিকা কোহানকা একটি অ্যাকুইট একটা রেমেডি, জ্বরের ক্ষেত্রে আমরা ইপিকা রোগীকে কিভাবে চিনবো? দেখেন, জ্বরের ক্ষেত্রে কিন্তু চমৎকার চমৎকার কিছু লক্ষণ এখানে আছে, যেমন শর্ট চিল উইথ লং হেড, দেখা যাচ্ছে যে তার শীতটা করতেছে অল্প অল্প, হ্যাঁ, কিন্তু গরমটা লাগতেছে অনেক বেশি, সাথে তার গরম আছে, সে বলবে যে আমার একটু শীত শীত ভাব লাগে, কিন্তু গরমের ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকে। আবার সাবটেস্ট অফ মিক্সড ইন্টারমিটেন্স, দেখা যাচ্ছে যে তার এই যে জ্বরটা থেমে থেমে আসতেছে, 2 দিন জ্বর আছে, মাঝখানে একদিন নাই, তারপর আবার জ্বর, কোন ওষুধ দিল, জ্বরটা কমে গেল, আবার 2 দিন পরে জ্বর জ্বর আসতেছে। এই যে যে জ্বরটা যে থেমে থেমে আসা, এটা কিন্তু ইপিকাকে কিন্তু একটা ভালো লক্ষণ। এবং সাথে যদি তার বমি বমি ভাব থাকে, এবং হাত এবং মানে পায়ের পাতা দেখা যাচ্ছে যে ঠান্ডা ঘাম হচ্ছে, হাত এবং পায়ের পাতায় ঠান্ডা ঘাম, তার জ্বরের ক্ষেত্রে কি পাচ্ছি, জ্বর হচ্ছে যে তার চিল শীতটা শীত কাতরটা, মানে শীত শীত ভাবটা খুব শর্ট সময়, অল্প সময় শীত ভাব লাগে, বাকি সময় তার গা গরম থাকে। এবং সাপ্রেসড মিক্সড ইন্টারমিটেন্স, মানে হচ্ছে যে ঘন ঘন তার জ্বরটা ব্যাক করতেছে, সাথে বমি বমি ভাব থাকতেছে, হাত পা ঘামতেছে, কিন্তু ঘামটা হচ্ছে ঠান্ডা ঘাম। এই ধরনের লক্ষণ পেলে আমরা অবশ্যই অবশ্যই ইপিকা কোহানকার কথা চিন্তা করব। এবার আমি আসি মাইন্ড। হ্যাঁ, মাইন্ড আমরা কি জানি? মাইন্ড দেখেন, elements from anger, mortification and vexation of indigestion, দেখা যাচ্ছে যে রাগ থেকে, রাগ অ্যাঙ্গার মানে কি রাগ, মর্টিফিকেশন মানে মনস্তাপ, সে কোনো কিছু ভাবছে, কোনো কিছু চিন্তা করছে, হঠাৎ করে তার একটা মনোকষ্ট হয়ে গেল, তাকে কেউ কষ্ট দিল, তাকে কেউ হার্ট করলো, বা সে কোনো কিছু অন্যায় করছে, সে অন্যায় থেকে তার ভিতরে একটা মানে মনোতাপের একটা ঘটনা ঘটছে, যে না এটা আসলে আমরা অন্যায় হয়ে গেল, এবং এই যে একটা
চিন্তা ভাবনা এটাকে সে গুমরে রাখার ফলশ্রুতিতে দেখা গেল যে তার ইনডাইজেশন হলো। দেখা যায় অনেক সময় টেনশন করলে কিন্তু মানুষের ইনডাইজেশন হয়, টয়লেট সঠিকভাবে হইতে চায় না, বা টেনশন করলে বা কোনো কিছু ভাবলে। কিন্তু এর হইতেছে মনোকষ্ট থেকে, হ্যাঁ, রাগ করলে মনোকষ্ট থেকে তার ইনডাইজেশন হবে। এটা কিন্তু একটা খুব জটিল কিন্তু একটা লক্ষণ। আমরা তো যদি জানি তাহলে কিন্তু আমরা সহজে কিন্তু রোগীকে আরোগ্য করতে পারি। তারপরে কি তার তার হইতেছে তার ক্রিম হোলস এন্ড ইজ হেড অফ প্লেস। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার যে কোনো প্লেসে মানে খুব হার্ড, সেখানে সব সহজ সহজ বিষয়গুলাকেও সে খুব জটিল ভাবে নেয় এই ইপিকাকুয়ান্টা পেশেন্ট। এবং তার সাথে কি থাকে, সে সবকিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু যেগুলো অপ্রয়োজনীয় জিনিস দেখা যায় যে মানে কি বুঝাবো, আসলে কোনো প্রয়োজন নাই অপ্রয়োজনীয় জিনিসগুলো নিয়েও কিন্তু সে সেটাকে মানে ফুল করে রাখে। ব্যাগ ঠেক বা তার প্রয়োজনীয় জিনিসগুলা দেখা যায় তার ঘরে যায়, যদি আপনি দেখেন ইপিকাকুয়ান্টা পেশেন্টের, দেখবেন যে তার ঘরের ভিতরে অপ্রয়োজনীয় জিনিসটাই বেশি, যেগুলো আসলে প্রয়োজন নেই সেগুলো নিয়ে কিন্তু সে মানে ঘর বোঝাই করে রাখে। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে তার যে সাডেনলি ইন সামার অর হট রুম, মানে সে দেখা যাচ্ছে যে তার রুমটাকে একটু সামার ভ্যাকেশনেও একটু রুমটাকে একটু গরম গরম, এবং সেটা ফিল করতেছে যে আমার রুমটা মনে কোনো কারণে গরম হয়ে আছে। আসলে মাইন্ডের বিষয়ে আসলে অনেক কিছু চলে আসে। তারপর আবার কি আছে মাইন্ডে দেখা যাচ্ছে যে তার এই যে চিৎকার চেঁচামেচি, এগুলো সে কিন্তু টলারেন্স করতে পারে না। হ্যাঁ, এগুলো তার রাগ, চিৎকার চেঁচামেচি, তারপরে তার জ্বর হলে তার উদ্বিগ্নতা বেড়ে যায়, এনজাইটি হয়ে যায়, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল টাইপ হয়ে যায় আর কি, মানে সহজ সরল ভাবটা থেকে একটু ক্রিটিক্যাল টাইপ হয়ে যায়, এবং সহজে কোনো সিরিয়াস বিষয় সে বুঝতে চায় না। তার ভিতরে ডিলিউশন হয়, হ্যাঁ, ডিলিউশন থাকে, একটা হার্টিনেস ভাব থাকে, মানে উদ্ধত ভাব থাকে, এবং বিশেষ করে সেটা জ্বরের পরে দেখা যায়। এবং সে তারা ভাগ্যকে নিয়ে সবসময় চিন্তা করে যে আমার আমার দুর্ভাগ্য, যে কোনো বিষয় নিয়ে ভাবা, এগুলো থাকে এই ইপিকাকুয়ান্টা পেশেন্টের মধ্যে। ইম্পেন্ডেন্ট, ইরিটেবল এন্ড ডে টাইম, হ্যাঁ, এবং মর্নিং ডিউরিং স্লিপ দেখা যাচ্ছে যে তার তার ঘুমটা হইতেছে মর্নিং ডিউরিং স্লিপ, মানে গুংরানো, সে ঘুমের মধ্যে গুংরায়। ইপিকা পেশেন্টদের ঘুমের মধ্যে গুংরাবে, এবং তার কিন্তু এই যে রেস্টলেসনেস, সে কিন্তু একটু অস্থির টাইপের থাকবে, একটু কনভালশন হয়। তারপরে মানে স্টার্টিং ডিউরিং স্লিপ, ঘুমের শুরুতে কিন্তু এই কনভার্সন গুলো বেশি সময় দেখা যাচ্ছে। ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে দেখা যাচ্ছে তার কনভার্সন হলো, এবং পিছনের দিকে যদি সে যায় একওয়ার্ড বা সামনের দিকে যদি ঝুঁকে পড়ে, তাহলেও কিন্তু তার যে স্টেমিড হাত পা যেটা কাঁপে সেটা কাঁপাকাঁপি হয়। তো আমি সূত্রভাবে কিনুট গুলি বলি, যে কিনুটের মাধ্যমে আমরা এই ইপিকাকুয়ান্টা কিছু পরিচিত হতে পারবো। যেমন হচ্ছে কনস্ট্যান্ট কন্টিনিউয়াস এন্ড frequent nausea without vomiting, nausea not triggered by vomiting। অর্থাৎ এখানে দেখেন পুরাটা প্রেজেন্টেশনের ভিতরে ইপিকাকে একটা কথা আমরা বারবার জানতে পারছি, যে ইপিকাকে পেশেন্টদের মধ্যে তাহলে বমির প্রবণতা বা বমি ভাবটা কিন্তু থেকে যায়, এবং সাথে দেখেন নসিয়া উইথ ক্লিয়ার টাং, অর্থাৎ বমি ভাব সাথে তার টাংটা পরিষ্কার থাকবে। এটা কিন্তু কি নোট, মানে অল্প কথাতে যদি আমি ইপিকাকে ব্যাখ্যা করি, প্রথমে আমি যে কথাগুলি বলছিলাম একই কথা বারবার ঘুরে আসছে। Fastlessness runs tongue and holds drug, হ্যাঁ, tongue usually clean and silence throated with gastric and respiratory affection। স্লাইট হালকা একটু ফ্লোটেড থাকতে পারে। যদি এর সাথে যদি তার যে কোনো ধরনের লক্ষণ থাকে এবং তার যদি বমি ভাব থাকে, তাহলে কিন্তু আমরা এই চিন্তা করবো। Stomach feels relaxed as hanging down and pain in bone as if they are true of spice, হ্যাঁ, তাহলে এই যে ব্যথা থাকবে বনে, এবং তার স্টমাকটা মনে হচ্ছে যে মনে হচ্ছে হ্যাঙ্গিং হয়ে আছে। সে বলবে যে আমি ফিল করতেছি যে এটা কোনো কারণে হ্যাং হয়ে আছে, এবং এটাকে সে রিলিজ করতে চাচ্ছে।
এবার আমি আসি কনফার্মেটরি সিমটম, অর্থাৎ একদম কনফার্ম হয়ে যাব যে সিমটম গুলি পেলে, যেটাকে আমরা বলি একক লক্ষণ বা কি বলি মৌলিক লক্ষণ, যে লক্ষণগুলো যুক্ত করে আমরা মেডিসিন গুলাকে চুজ করি। তার মধ্যে দেখেন এটা প্রথম কথাটাই হচ্ছে যে পেশেন্টের বমি বমি ভাব থাকবে, এবং যে কোনো কমপ্লেন নিয়ে আসুক, যে কোনো কমপ্লেন পেশেন্ট নিয়ে আসুক, তার পেশেন্টের মূল কথাটাই থাকবে যে তার বমি বমি ভাব থাকবে, এবং তার পিপাসাহীন থাকবে, অর্থাৎ সে পানি কম খাবে, তার মধ্যে পিপাসাটা কম থাকবে, জিহ্বাটা পরিষ্কার এবং স্লাইট ক্লোটেড থাকবে, এবং সেটা স্টমাক রিল্যাক্স, ফিলস রিল্যাক্স, মানে হচ্ছে যে তার পেটটা মনে হয় একটু কি বলবো, রিল্যাক্স তো আসলে এটা তো কি রিল্যাক্স মানে একটু ফ্রি ফ্রি আর কি। হ্যাঁ, যদি সে এটাকে হ্যাঙ্গিং ডাউন মনে করে আর কি, তার এটা ফিল এরকম। এবং তার হেমোরেজের যে কালারটা, সেটা যে কোনো অরিফিস দিয়ে তার ব্লাড ব্লিডিং হতে পারে, এবং ব্লিডিং এর কালারটা হবে রেড ব্রাইট। এটা কিন্তু আমি আগে পড়িয়ে আসছি, কিন্তু সবগুলো থেকে শুধুমাত্র অল্প কিছু কথা নিয়ে কিন্তু কনফার্মেটরি সিমটম। এবং সাথে তার কি আসতেছে, তার এক্সপেকটেশন, অর্থাৎ এই রেটিং এক্সপেকটেশন, মানে ওই ইয়ের ডিমের সাদা অংশের মতো তার গয়ের উঠতেছে বুকের থেকে। হ্যাঁ, দেখেন এখানে মাত্র 6টা সিমটম, আমি আবার বলতে 6টা সিমটম। তাই বমি বমি ভাব লাগবে, বমি হবে, কিন্তু তাতে করে কিন্তু সে রিলিফ পাচ্ছে না, এটা একটা সিমটম। তারপরে হচ্ছে তার সে পিপাসা তার কম থাকবে, যে কোনো কমপ্লেনের সাথে তার পিপাসা কম থাকবে। 3 হচ্ছে তার জিহ্বা পরিষ্কার থাকবে এবং সাইড একটু ক্লোটেড থাকতে পারে, হ্যাঁ জিহ্বাটা। 4 হচ্ছে যে তার পেট মনে হবে যে একটু ফিলস রিল্যাক্সড ভাব, এবং সেটা হ্যাং ডাউন হয়ে আছে, এরকম একটা চিন্তাধারা তার মধ্যে থাকবে। 5 কি, তার যতগুলি হেমোরেজ মানে অরফিস আছে, এবং সবগুলি অরফিস দিয়ে বা যতগুলি অরফিসে যদি কখনো তার অরাইফিসে যদি কখনো হেমোরেজ হয়, অর্থাৎ ব্লিডিং হয়, তাহলে সেই ব্লিডিংটা হবে ব্রাইট রেড কালার। হ্যাঁ, আর একটা হচ্ছে তার যে এক্সপেকটেশন, মানে গয়ের যে উঠতেছে, এই গয়েরটা উঠতেছে তার এই যে ডিমের সাদা অংশের মতো। হ্যাঁ, যেটা মানে মানে গয়ের মাধ্যমে উঠতেছে আর কি। এই হচ্ছে কনফার্মেটরি সিস্টেম। তারপরে আমি আসি ক্লিনিক্যাল, অর্থাৎ কি কি সমস্যার ক্ষেত্রে বা প্যাথোলজিক্যাল কোনো টেস্ট বা ক্লিনিক্যাল কি কি সমস্যার ক্ষেত্রে আমরা এই ইয়াটা ব্যবহার করতে পারি, পিকাকোহানটা মেডিসিনটা ব্যবহার করতে পারি। দেখেন অ্যাজমার ক্ষেত্রে কিন্তু পিকাকোহানটা খুব ভালো একটা রেমেডি। ব্রঙ্কাইটিস, অ্যাপিস্টেক্সিস, অলরেডি কিন্তু এগুলি সবই পড়ানো হয়েছে। অ্যাজমার ক্ষেত্রে, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে অ্যাপিস্টেক্সিস অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়া, হেমোরেজ, একটা হচ্ছে অশ্ব, আর একটা হচ্ছে ব্লিডিং হওয়া। হ্যাঁ, যে কোনো রক্ত থেকে ব্লিডিং হয়, দুইটার ক্ষেত্রে কিন্তু এই পিকাকোহানটা খুব ভালো একটা রেমেডি। তারপরে হেমাটোরিয়া, যেটা হইতেছে যে প্রস্রাবে ব্লাড আসে, অনেক ক্ষেত্রে এটাকে আমরা হেমাটোরিয়া বলে থাকি। হেমোপটেসিস, মেট্রোরেজিয়া, মাইগ্রেন, মিসক্যারেজ, হ্যাঁ, এবং রিকারেন্ট ফিভার, অর্থাৎ বারবার জ্বর আসতেছে, বারবার তার রিকারেন্ট করতেছে, জ্বরটা বারবার রিকারেন্ট করতেছে। এবং মিসক্যারেজ, যাদের অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে গর্ভপাত, যেটাকে আমরা বলি গর্ভপাত হচ্ছে, মাইগ্রেনের সমস্যা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই পিকাকোহানটা খুব ভালো একটা রেমেডি। এবং ক্লিনিক্যাল যদি কেউ যদি আমাদের এই ধরনের সমস্যা নিয়ে আসে, তার ফলশ্রুতিতে যদি লক্ষণগুলি আমরা পাই, যে তার জিহ্বা পরিষ্কার, বমি বমি ভাব, কিন্তু বমি হলেও সে রিলিফ পাচ্ছে না, পিপাসাহীন, এবং তার পেটের ভিতরে মনে হয় হ্যাং ডাউন হয়ে আছে, এরকম একটা ফিলিংস তার ভিতরে কাজ করে, এই ধরনের কিছু লক্ষণ থাকলে কিন্তু আমরা এই পিকাকোহানটার কথা চিন্তা করবো। তাহলে রেমেডি রিলেশনশিপে আছে, যেটা অ্যান্টিডোট, পিকাকোহানটার হচ্ছে আর্নিকা, আর্সেনিকা মেলগাম, চাইনা, নালভূমিকা, টিউবারকুলিনাম, না সরি টিউবার না তো, এটা কি, এবং অ্যান্টিডোট হচ্ছে অ্যামোনিয়াম, অ্যান্টিবিটা, ট্যাবলেটস, আর্নিকা, আর্সেনিক, চাইনা। আর এটার অ্যাকশন হচ্ছে 7 থেকে 10 দিন। অর্থাৎ 7 থেকে 10 দিনের মধ্যে আপনি আর অন্য কোনো মেডিসিন এখানে প্রয়োগ করতে পারবেন না, এবং এর অ্যাকশনটা 7 থেকে 10 দিন পর্যন্ত চলতে থাকবে। তো যেহেতু এই পিকাকোহানটা খুব ছোট্ট একটা রেমেডি, আসলে এটা বিশদ করে পড়ানোর মতো কোনো কিছু নাই। আর আমার ক্লাসটা কিন্তু আজকে শেষ, ফার্স্ট ইয়ারের আজকে লাস্ট ক্লাস, যেটি পিকাকোহানটা ছিল। তো আজকের মতো আমি প্রেজেন্টেশনটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো একটি প্রেজেন্টেশন।